মমতা বন্দ্যোপাধ্যায় একটা সার্কুলার জারি করলেন, সেখানে বললেন যে মেয়েরা রাত 12টার পরে রাত্রিবেলা একটু কম বেরায়। আমি বলছি এই প্রশ্নে কুণাল ঘোষের কী মন্তব্য? উনি কেন একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেননি যে আপনিও তো একজন মহিলা, আপনার ডিউটি, একজন মুখ্যমন্ত্রী, আপনার 24x7 আপনার ডিউটি, আপনি কি রাত 12টার পরে পদত্যাগ করে দেন? আপনি কি রাত 12টার পরে আর কোনো কাজ করেন না? সেই ক্ষেত্রে আমি ওটার সার্কুলার জারি করার পরেও দেখলাম কসবার মতো একটা ঘটনা ঘটলো, যেটা সন্ধ্যে 7টার সময় ঘটলো। তাহলে কি এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা কোনো সার্কুলার জারি করবেন যে সন্ধ্যা 5টার পরে বা সূর্য অস্ত যাওয়ার পরে, বিকেল 5টার পরে আর কোনো মহিলারা রাস্তায় বেরাবেন না? তারা যেন, কারণ রেপিসদের হাত থেকে বাঁচাতে গেলে মেয়েদেরকে সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে বের করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এইটাই প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায় রেপিসদের, মানে সমাজে যাতে রেপ কম হয় তার জন্য রেপিসদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেবেন না, মেয়েদেরকে ঘরের মধ্যে আড়াল করে বসিয়ে রাখবেন। মানে আমরা একটা যে প্রাগ ঐতিহাসিক যুগে পৌঁছে যাচ্ছি দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আমলে। এবং যে একটা লড়াই, এতদিনের মহিলাদের লড়াই ছিল, তাদের স্বাধীনতার যে লড়াই ছিল, সেই লড়াইটাকে কোথাও না কোথাও বাংলা যে বলেছিল নিজের মেয়েকে চায়, সেই নিজের মেয়েই লড়াইটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। মানে এই বাংলায়, এই রাজ্যে একটাই নারী সুরক্ষিত, সেটা নারী সুরক্ষিত, একদম ডেফিনেটলি। মানে আমি বলছি ওনাকে আড়াল করতে, ওনাকে আমি বলছি যখন নবান্ন অভিযান হয়, যখন কালীঘাট অভিযান হয়, তখন আমরা দেখি রাস্তায় হাজার হাজার পুলিশকে নামিয়ে দিয়েছে। মানে মানুষ যদি 10,000 থাকে, পুলিশ দাঁড়িয়ে থাকে 15,000 ওদেরকে ট্যাকল করার জন্য। কিন্তু কোনো কলেজ প্রতিষ্ঠানে কোনো মহিলাদের নিরাপত্তা নেই। একটা মেয়েকে, আমাদের অভয়ের মতো মেয়েকে হারিয়ে ফেলতে হলো, আমরা তামান্নার মতো মেয়েকে আমরা দিনের বেলা, আমি বলছি রাতের বেলা তো ছেড়ে দাও, দিনের বেলা একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে, সে কোনো রাজনৈতিক দল বুঝে না কি বুঝে, তাকে বোমার আঘাতে তাকে রাজনৈতিক একটা হত্যা করা হলো। কসবার মতো ঘটনা ঘটছে। ওই সব জায়গায় কোনো পুলিশ প্রশাসন থাকে না। এমনকি আমরা বলছি এইটার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করতে রাস্তায় নামি, আমরা এর বিচার চেয়ে রাস্তায় নামি, আমাদেরকে পুলিশ দিয়ে লেলিয়ে দেওয়া হয়, পিটিয়ে দেওয়া হয়। এবং এইগুলো করি বলেই পিকনিক করা হচ্ছে। এবং এইটা করি বলেই বলছি আমাদেরকে সমাজ মাধ্যমে আমাদেরকে মেলাইন করা হয়, কে কোথায় মদ কিনতে গেল, কে কোথায় ওষুধ দোকানে ওষুধ কিনতে গেল, এইগুলো নিয়ে এখন কে কোথায় গাড়ি কিনলো ইত্যাদি ইত্যাদি, কে কোথায় জামা প্যান্ট কিনতে যাচ্ছি, এইগুলো এখন রাজনৈতিক চর্চার বিষয় হয়ে গেছে ওদের কাছে। কারণ ওদেরকে আড়াল করতে হবে, স্বাভাবিক ব্যাপার। মানে কুণাল ঘোষের মতো মানুষরা কিংবা তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে আজকের বিষয়টাকে আড়াল করার জন্য, যে সাধারণ মানুষের এত মানুষের ঢল নামবে রাস্তায়, সেটাকে কাউন্টার করার জন্য তাদেরকে কারোকে একটা চরিত্র হনন ব্যক্তিগতভাবে করতে হবে। সেটা অনুভব মাইতি হোক, সেটা কখনো কখনো সময় উঠে এসছে তন্ময়দার মতো, খুব তন্ময় আমাদের সিপিএম যে আছে প্রাক্তন, যিনি এমএলএ, তার মতো মানুষকে করা থেকে দিলীপ ঘোষের মতো মানুষ, তন্ময় ভট্টাচার্য, তার মধ্যে দিলীপ ঘোষের মতো মানুষকে আমরা দেখলাম কিভাবে বিজেপির, মানে এটা তো একটা না, রাজনৈতিক পরিকাঠামোটা এমনটাই নষ্ট হচ্ছে সমাজে। যখন দিলীপ ঘোষের সাথে কোনো একটা নারীর আমরা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত হতে দেখলাম, তখন কিন্তু আমরাই প্রতিবাদ করলাম। যখন মহুয়া মিত্র মদের গ্লাস হাতে নিয়ে ভাইরাল হলো, তখন আমরা কিন্তু একটা টু শব্দ করিনি। একটা মহিলা, তার স্বাধীনতা আছে, সে খেতে পারে, এটা নিয়ে আমরা কোনোদিন একটা উচ্চবাচ্য করিনি, কোনোদিন আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করিনি। এবং যখন দিলীপ ঘোষের মতো ঘটনা ঘটলো, বিজেপির অন্দরেই কিছু ইউটিউবাররা এই কাজটা করলেন, তখন কিন্তু এই কুণাল ঘোষটা এগিয়ে এসেছিলেন একটা মানুষের ব্যক্তিগত পর্যায়ে গিয়ে মানুষ এরকম কীভাবে করতে পারে, কীভাবে লিক করতে পারে। এই ইউটিউবাররা, মানে তৃণমূলপন্থী ইউটিউবাররা, কুণাল ঘোষের মতো এরা, বিশ্ব বাংলা সংবাদের মতো সাংবাদিক, তাদের চ্যানেল থেকে বারবার বলা হলো কেন একজন মানুষের ব্যক্তিগত পর্যায়ে সে কী করছে সেটা কেন উঠে আসবে। আর আজকে সেই কাজটা, এইসব বিষয়গুলোকে আড়াল করতে আজকে এইসব কিছু সামনে তুলে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ এইটা নিয়ে মত্ত থাকে। এখন আমাকেও তাহলে ভাবতে হবে যে আমি নিজেকে এতদিন মনে করতাম না আমি খুব বড়ো কিছু, এবারে ওরাই আমাকে তৈরি করে দিচ্ছে বড়ো কিছু। এবারে আমাকে ভাবতে হবে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করে নেবো, কারণ আমি তো বাড়িতে খাবো, আমার মা বাবার পারমিশন আছে, আমি খাবো। আমি কোনো কুণাল ঘোষের মা বাবার কথায় চলি না, কুণাল ঘোষের কথায় চলি না। আমার বাড়িতেই যদি, হ্যাঁ, আমার বাড়িতে ব্যক্তিগত, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি খাবো, কি পরবো, সেটাও যদি এখন কুণাল ঘোষকে বলে খেতে হয়, তাহলে কুণাল ঘোষের কথায় আমাকে এখন লোকের বাড়ির গরু বালি, কয়লা, রড, পায়খানা, বাথরুম এগুলো খেয়ে হজম করতে হবে। সেরকম পেট কুণাল ঘোষের মতো ওইগুলো খেয়ে পেট আমার বড় করার ইচ্ছা নেই। তো উনি ওনার মতো থাকুক, উনি ওনার কাজ করে যাক, আমরা সমাজের কথাগুলো বলি। আজকে যেমন তোমাদের চ্যানেল থেকে পঞ্চানন্দা যে ঘাটালে গিয়ে, যে ওইখানে গিয়ে যে সাধারণ মানুষের যন্ত্রণাগুলো তুলে ধরেছেন, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত, যখন এক সাইডে দেবের ধূমকেতু রিলিজ হচ্ছে, বড় বড় অ্যাপার্টমেন্টে ওরা বসে থাকে এবং ওখান থেকে বসে সাধারণ মানুষের কথা বলে, তখন সাধারণ মানুষের, ওদের এরিয়াতে সাধারণ মানুষ কী যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা যেভাবে তুলে এনেছে, এরকম বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত। এবং সাধারণ মানুষের, আমি আজকে তোমার চ্যানেল থেকেই বলছি, ওই ইন্টারভিউটা প্রত্যেকটা মানুষকে দেখা উচিত এবং বুঝে নেওয়া উচিত দেবের মতো মানুষরা সিনেমাতেই শুধু ঠিক আছে নাকি সিনেমা রাজনীতি দুটোতেই আপনারা বেছে নেবেন, সেটাও আপনাদের বোঝার সময় চলে এসছে। আমি একটা অন্য প্রসঙ্গে যাব এবারে। নবান্ন অভিযানের দিন আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনার মনোজ বার্মার উদ্দেশ্যে যে কথাটি বললেন, সেটা নিয়ে পুলিশের পরিবারের সদস্যরা, তাদের স্ত্রীরা, তারা সম্মানিত, তারা আত্মসম্মানিত বোধে এসে তারা প্রেস কনফারেন্স করলেন, তারা অসম্মানিত বোধ করেছেন। কি মনে হয় যে এরা কি সত্যি
সত্যি মানে এই পুলিশের পরিবার তারা নিজেদের মানে আত্মসম্মান রক্ষার্থে নিজে থেকেই প্রতিবাদটা করতে এসেছিল নাকি কেউ দেখুন করিয়ে? এই যে শুভেন্দু অধিকারী বলুন কিংবা মীনাক্ষী মুখার্জিরা যে ভাষাগুলো প্রয়োগ করেন সেটা তো হওয়া উচিত ছিল না, সমাজে থাকা উচিত ছিল না, কিংবা সেক্ষেত্রে শিলাখা মিত্রর কিছুদিন আগে আমরা একটা শুনলাম, সেটা তো হওয়া উচিত ছিল না। কিন্তু যে পর্যায়ে জিনিসটাকে নামিয়ে দেওয়া হচ্ছে না, এই যে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, এর পর্যায়ে মানুষ আর কী বলবে? যেভাবে আন্দোলন করতে গিয়ে পুলিশ মা বাবাকেই মারছে, আমরা দেখলাম অভয়ার মায়ের মাথা ফুলিয়ে দিয়েছিল, তাকে হসপিটালাইজড করতে হলো, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হচ্ছে চোখের সামনে, তখন মানুষের একটা ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসে। এবং সেই জায়গায় দেখুন আপনি সঠিকভাবেই বললেন যে ওনাদের স্ত্রী, ওনাদের বাড়ির মহিলারা তারা একটা প্রেস কনফারেন্স করলেন, তারা অসম্মানিত হয়েছেন, হওয়ারই কথা, এরকম একটা ঘটনার পরে তো অসম্মানিত হওয়ার কথা, ওনাদের রাইট আছে প্রতিবাদ করার। কিন্তু বলছি প্রতিবাদটা সব জায়গায় সমানভাবে হোক। প্রতিবাদটা যেমন শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হয়েছে, সেই প্রতিবাদটা যদি মোহাম্মদ সেলিমের ক্ষেত্রেও কখনো হয়ে থাকে, কিংবা সেই প্রতিবাদটা একই সাথে যেন হয়ে থাকে। অনুব্রত মণ্ডল যখন কোনো পুলিশের মহিলাকে রেপ করার মতো হুমকি দেন, তাকে তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে থাকার মতো হুমকি দেন, কিংবা মা বোন তুলে বাজে বাজে ভাষা ব্যবহার করেন, তখন এই মহিলারা যেন এগিয়ে আসেন, একইভাবে এগিয়ে আসেন। দিনের পর দিন যে পুলিশরা আপনাদের পরিবারের ছেলেটা, আপনাদের পরিবারের স্বামী, ভাইটা তারা সঠিক সময় ডিএ পাচ্ছে না কেন, সেই আন্দোলনও রাস্তায় বেরিয়ে আসুন আমাদের সাথে। সবগুলো আন্দোলন যদি একসাথে আপনারা করতেন, আপনাদের আজকে এরকম একটা প্রশ্নের সম্মুখীন আজকে হয়তো হতো না, হতে হচ্ছে কারণ আপনারা সিলেক্টিভলি কাজটা করছেন। এবং এইটা প্রমাণিত যে কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা মাথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে আর আপনি কাজটা করছেন। আপনাদেরকে কোনো দিন আপনার স্বামীর ডিএর জন্য রাস্তায় দেখা যায়নি। আপনাদের যখন কোনো সিভিক ভলেন্টিয়াররা যখন অ্যারেস্ট হয়, কিংবা সেক্ষেত্রে আমি বলছি একজন পুলিশ অফিসার টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছিল, সেদিন কেন আপনারা রাস্তা নেমে প্রতিবাদ করেননি? সেও তো একটা পুলিশের একটা বড় পরিবারের অঙ্গ। এবং এই সামাজিক অবক্ষয়টা আটকানোর দায়িত্ব ছিল প্রথম সবার আগে পুলিশের। মা বোনকে দোষ দিয়ে তো লাভ নেই। যিনি পুলিশ মন্ত্রী, যিনি পরিবারের হেড, তিনি যদি নিজে তার ফ্যামিলির যে পুলিশের মা বোনকে তুলে গালিগালাজ করা হচ্ছেন, তিনি যদি তাকে বাঘের বাচ্চা বানিয়ে রাখেন, তাহলে আমরা আর বিচার কোথায় পাবো? তখন সবাই বলা শুরু করেছে। যখন আমরা একটা জায়গায় গিয়ে দেখলাম, ইভেন আমি এটা আগেও বলেছিলাম যে একটা সময় গিয়ে দেখা যাবে যে অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তুলে যে গালিগালাজ করলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী অ্যাকশান নিলেন। যদি অ্যাকশান পজিটিভ থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আমরা ওটাকে হ্যাপিলি ওটাকে অ্যাকসেপ্ট করবো, আমরা আপনার প্রশংসা করবো। আর যদি আপনারা অ্যাকশান না নেন, তাহলে এবারে সাধারণ মানুষ বুঝে নেবে পুলিশের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, এবং সেটাই শুভেন্দু অধিকারীরা করে দেখাচ্ছে। এটা শুনতে খারাপ লাগলে, দেখতে খারাপ লাগলেও সমাজ ব্যবস্থায় এরকম ভাষা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল, কিন্তু উনি যেটা করছেন এটা হওয়াটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। একেবারে তুমি যেটা বললেন যে আন্দোলন বা তাদের প্রতিবাদটা সব দিকে সমান হওয়া উচিত, কিন্তু অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ যখন সেখানে ওঠে, তারা কার্যত সেভ করলেন অনুব্রত মণ্ডলকে, বললেন উনি তো ক্ষমাও চেয়ে নিয়েছেন। মানে একটা ক্ষমাতে তাদের অপমান চলে যায়। এইটাই যদি হয়ে যায় তাহলে এখন চুরি করার দায় এখন পার্থ চ্যাটার্জি এখন ক্ষমা চেয়ে এখন জেল থেকে বেরিয়ে আসুক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে 7 লাখ ভোট লুট করেছেন, কয়লা চুরি করেছেন, বালি চুরি করেছেন, যদি কখনো ধরা পড়েন ক্ষমা চেয়ে তাহলে ছাড় পেয়ে যাক। আমি বলছি আজকে মনোজিৎ মণ্ডল, যাকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে ধরেছেন, উনিও ক্ষমা চেয়ে নিক, উনি ক্ষমা চেয়ে তাহলে বাইরে বেরিয়ে আসুক। এইটা যদি ক্ষমা চাওয়াটাই যদি এখন মানে অন্যায় করার যদি তারপরে যদি ছাড়া পাওয়া যদি ওটাই ক্রাইটেরিয়া হয়ে যায় ক্ষমা চাওয়াটা, তাহলে দুনিয়াতে আর জেল ফেল রাখার দরকার নেই। সবাই ভুল করবে, অন্যায় করবে, রেপ করবে, ধর্ষণ করবে, চুরি করবে, সব করবে, তারপরে ক্ষমা চেয়ে নেবে, ব্যাস। একাধিক অপ্রীতিকর প্রশ্ন সম্মুখীন যখন তারা হচ্ছিলেন, তখন তাদেরই পরিবারের সদস্যরা, তাদের স্ত্রীরা বললেন যে আমাদের নেতারা উত্তর দেবে। তারা তো স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করতেছিলেন, তাদের এইটাই কোথাও না কোথাও আমি সেটাই তোমাকে বুঝিয়ে দিলাম যে কোনো একটা যখন সবগুলো প্রসঙ্গে যখন তুমি রাস্তায় না নেমে একটা স্পেসিফিক ইস্যু নিয়ে যখন তোমরা প্রেস কনফারেন্স করো, সেটা কোথাও না কোথাও সাধারণ মানুষ বুঝে নেয় কোনো একটা রাজনৈতিক নেতা বা কোনো একটা রাজনৈতিক দলের কথা মতো আপনারা চলছেন। সেটা ওনারা দেখুন, ওনারা এতটা পরিণত এখনও হননি যে প্রেস কনফারেন্স করে একদম খুব ফ্লুয়েন্টলি উত্তর দিতে পারবেন। তো মুখ ফসকে বেরিয়ে গেছে যে ওনাদের নেতারা দেবেন, এবং ওনাদের নেতারা কে, কখন উত্তর দেবেন, সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আমি জাস্ট একটা শেষ প্রশ্ন করবো, এরপরে কি আর নিজে মদ কিনতে যাবে দোকানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে মত কিনতে হবে। আমি বলছি এই ভয় কি আমাকে থাকতে হবে যে আমাকে দুটো লোক ফলো করছে, তাহলে কালকে আমি একটা ওষুধ দোকানে ওষুধ কিনতে গেলে বলবে আমি কন্ডোম কিনতে গেছি? তো মানে এইটাই এদের এখন নেচার হয়ে যাবে। তো এদেরকে এই প্রশ্রয়টা না দিয়ে আমি আমার বাড়ির পাশে আমি বুক ফুলিয়ে যাব। আমাকে লুকাচুরির কী আছে? আমি কি চুরি করে খাচ্ছি নাকি আমি কারোর মেরে খাচ্ছি কুণাল ঘোষের মতো? আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, লাইনে দাঁড়িয়ে কিনছি। এখন এতদিন মাথায় আসতো, মানে এখনও কোনো দিন মাথায় আসেনি যে কারোর পরিচিতের সাথে দেখা হতে পারে কোনো দোকানে কিছু কিনতে গেলে, তো ঠাট্টা হবে, আর কি হবে, সেইটুকু অবধি ঠিক আছে। কিন্তু এতদিন কোনোদিন মাথায় আসেনি আমার যে কেউ পেছন থেকে লুকিয়ে চোরের মতো ছবি তুলে ওটাকে ছেড়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পপুলারিটি পেতে চায়। তো সেটা যদি পেতে চাই আমি আবার করবো, কারণ দেখুন আমি একটা ব্যাপার হচ্ছে
সত্যি কথা বললে সবাই মদ খায়, আমি চেনা পরিচিত তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, সবাই খায়। কেউ লুকিয়ে খায়, কেউ ওপেনলি বলে খায়। আমি ওপেনলি বলে খাই, এতে আমার সাধারণ মানুষরা বুঝবেন, লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমার বিশ্বাস যে আমার পিছন ছাড়বে না। থ্যাংক ইউ।